তার নিজের কেনা, যেখানে আমাদের একটা স্বপ্ন ছিল আমাদের একটা বাড়ি হবে, সেইখানে তাকে আমরা সমাহিত করি। আপনি রিক্সা আনেন, আপনি অ্যাম্বুলেন্স আনেন, মানে কেউ আমাকে ওইভাবে তখন হেল্প করতেছে না যে তারা ধরে নিয়ে লোকটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। আমি আর আপনি যতটা ক্লোজে এখন এই মুহূর্তে আসি, তার থেকেও ক্লোজ ছিল। তাকে 2টা শ্যুট করে, একটা হলো বাহাতে আর একটা হলো কোমরে। সামনে পিছনে প্রায় 60-70 জন পুলিশ। শব্দ হচ্ছে, শব্দ শব্দ আর শব্দ। নিজে কল দিয়ে বলেছেন যে গুলি লেগেছে। আমি হাঁটতে পারতেছিলাম, এভাবে টেনে টেনে আমাকে নিয়ে গিয়ে দেখি আমার হাজব্যান্ড। কোনো নির্বাচিত সরকারের ছিল না, বিভিন্ন দল থেকে আমাদের সাথে অনেকভাবেই যোগাযোগ করা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার দেওয়া হয়েছে। এখন কিন্তু মানে সময় যত যাচ্ছে আমরা বিলীন হয়ে যাচ্ছি। আমরা আজিমপুর কলোনিতেই থাকি। 18ই জুলাই 2024 সালের ওই দিন ওনার জন্মদিন ছিল। তো 18 জুলাই হলো মেইন ঘটনাটা আমাদের আশেপাশে, কোয়ার্টারের আশেপাশেই ঘটতে থাকে এবং বিকাল নাগাদের মধ্যে হলো কোয়ার্টারের ভিতরেই আন্দোলনকারীরা এবং পুলিশেরা উভয়ে ঢুকে যায়। আমি তখন হলো থাকতাম টপ ফ্লোরে থাকতাম, নিচের যে কন্ডিশন বোঝাটা একটু কঠিন ছিল। তো আমার হাজব্যান্ড স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। তো আশেপাশের অবস্থা থেকে, আমি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার, তো ওই দিন আমি যখন বাসায় ব্যাক করে আসার পরে আশেপাশের অবস্থা থেকে তাকে আমি ফোন দিয়েছিলাম যে আজিমপুর চৌরাস্তার মোড়ে এই অনেক ঝামেলা হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো তখন সে আমাকে বলেছিল যে সমস্যা নাই, আমি নিজের নিয়ে চলে আসতে পারবো। তো ওই দিন আবার ওনার জন্মদিন ছিল। যাই হোক, আমাদের বাসার মধ্যে একটা মানে আমি আমার 2 বাচ্চা ওনার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হতে যাচ্ছিল। তো আমি ওনাকে আবার অনেকবার ফোন দিই। তো একটা পর্যায়ে উনি আর ফোন না ধরার পরে কিছুক্ষণ পর সেই আবার ব্যাক করার পরে আমাকে বলে যে এখন কি অবস্থা চৌরাস্তার আজিমপুরের দিকে। আমার বারান্দা দিয়ে আমার সব দেখা যাচ্ছিল। আমি বলছি এখন তো জাস্ট ধোঁয়া দেখা যাচ্ছে আর একটু পরপর স্লোগান হচ্ছে। তারপরে বলে আচ্ছা আমি আসতেছি। তো সে বাসায় আসলো, আল্লাহর রহমতে সহি সালামতে সে যখন ঘরে ঢুকলো যে আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা হয়নি। আর এতদিন ধরে আমি ঢাকায় থাকি, কখনো এত বাজে অবস্থা, আন্দোলন বলেন হয় ধর হামেশা কোথাও না কোথাও তো প্রবলেম হচ্ছে, কিন্তু এরকম কোনো জিনিস আমরা তখন দেখি না। তো মেইন ঘটনাটা হয় সন্ধ্যার পরের দিকে। আমরা যেহেতু তার বার্থডে ছিল, আমরা 3 জন আমার 2 বাচ্চা আর সে মিলে আমরা খুব সুন্দর একটা সময় কাটাই। এর মধ্যে হলো কি সব আন্দোলনকারীরা ভিতরে ঢুকে গেল এবং পুরা কোয়ার্টার অন্ধকার হয়ে গিয়েছিল। এরকম নেট ছিল না, টিভিতে লাইন ছিল না। তো এর মধ্যেই আমরা যে উপর দিয়ে বারান্দা দিয়ে যে দেখবো, ওই পরিস্থিতি তো তখনটা আরও ভয়ানক হয়ে গেল। কেননা এত টিয়ার মারতেছিল যে আমরা এত টপ ফ্লোরে থাকার পরেও আমাদের মানে উপর পর্যন্ত একটা স্মেল চলে আসতেছিল, চোখ জ্বালা পোড়া করতেছিল। তো এই অবস্থাতে যখন 8টা সাড়ে 8টার দিকে আমার হাজব্যান্ড আমার 2 বাচ্চা নিয়ে খেলা করতেছিল, একটা পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি আবার আমার সাথেই থাকতো। সেই মুহূর্তে আমার শাশুড়ির হলো ইনসুলিন শেষ হয়ে গিয়েছিল, ওইটাও আনার দরকার ছিল। আর সে তখন বলল যে আচ্ছা আমি একটু আসতেছি, নিচ থেকে আসতেছে। আমি বললাম যে এখন দরকার নাই, পরে যাও। সে বলতেছে আমি যাবো আর আসবো, সমস্যা নেই। তো দেখা গেছে বাচ্চারা বারণ করেছে, আমি বারণ করেছি যে আচ্ছা এখন দরকার নাই। মানে সে একজন সচেতন নাগরিক হিসাবে মানে সে ওর ভয়ের মানে সে ভয় পায় নাই যে আচ্ছা নিচে যাচ্ছে আমার বাসা, যেহেতু আমরা এখানে তখন 2.5 বছর ধরে থাকতেছি, আমার বাসা, আমার নিচে কি মানে আমি তো কোনো অপরাধ করি নাই, বা আমি তো সরাসরি আন্দোলনের সাথে সম্পৃক্ত না, আমার সাথে এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে বা আমারও কোনো ধারণা ছিল না। তো সে নিচে চলে গেল। নিচে যখন গেল ওই একই মুহূর্তে আমরা 3 জনই বারান্দায় চলে গিয়েছি। তো আমি বারান্দায় চলে যাওয়ার পরে আমরা দেখলাম কি
একটা পুলিশের ট্যাঙ্ক গাড়ি আছে না, একটা পুলিশের ট্যাঙ্ক গাড়ি, এবং সামনে পিছনে প্রায় 60-70 জন পুলিশ আমার 1 নাম্বার গেট দিয়ে ঢুকতেছে। তার পরিপ্রেক্ষিতে আমি মোবাইলে ভিডিও করতেছি যে কি হচ্ছে। তো ওই মুহূর্তে আমার মনে হলো সে তো নিচে যাচ্ছে, আর আমি তাকে থামানো উচিত। আমি আবার করলাম কি, দৌড় দিয়েই আমার গেটের দিকে চলে আসছে যে ওকে বলি যে যেও না। কিন্তু আমি যাওয়া পর্যন্ত সে অলরেডি লিফটে উঠে নিচে চলে গেছে। আমি না তাকে আর ফোনও দিই না। আমি ভেবেছি যে যে এত কিছু দেখলে হয়তো বা সে বাইরে যাবে না, অন্তত গেটের বাইরে যাবে না। তো গেটের বাইরে যাওয়ার না পরিপ্রেক্ষিতে বা যাইনি, আমি কিছু জানি, আমরা 3 জনে, ও, আমার বাচ্চা 2টা আর আমি, আমরা ওই দেখতেছি কি হচ্ছে, মানে শুধু শব্দ হচ্ছে, শব্দ শব্দ আর শব্দ, আর আমরা ওগুলাই দেখতেছি আর ভিডিও করতেছি। হঠাৎ করে আমার এই ছোটো মেয়েটা বলতেছে, আম্মু, ও তখন 3 3.5 চলতেছে আমার মেয়ের বয়স, ওর মুখ দিয়ে হঠাৎ করে একটা ওয়ার্ড বের হলো, আম্মু বাবা মারা গেছে, মানে হঠাৎ। তো আমি আমার ছেলে দুজনে ওকে বকতেছি, তুমি যে এই কথা কেন বললাম, এইরকম একটা কথা তোমার মুখ দিয়ে কেন বেরোলো, শব্দ হচ্ছে, গুলি যাচ্ছে, আমি জানি না এটা, এই অলৌকিক এই কথার ঘটনার মানে এখন পর্যন্ত আমি কোনো রহস্য খুঁজে পাইনি যে এই কথাটা সেই মোমেন্টে আমার কে বলল। তার 5 থেকে 7 মিনিট, 9টা হবে, 9টা 4-5, মানে আমার টাইমটা সঠিক মনে নেই, 9টা 5 থেকে হবে। আমার হাজবেন্ডের নাম্বার থেকেই আমার নাম্বারে ফোন আসে। যখন তার ফোনটা আমার স্ক্রিনে ভেসে ওঠে না, মানে আমি খুব মানে মনে মনে আলহামদুলিল্লাহ বলতেছিলাম, আর আমার খুশি লাগতেছিল যেহেতু আমার বাচ্চা এই মুহূর্তে এরকম একটা ওয়ার্ড বলেছে। তো আমি সাথে সাথে ফোনটা রিসিভ করেছে, আমি জাস্ট হ্যালো বলেছি, ওই পাশ থেকে মানে খুবই হালকা আওয়াজে সে বলতেছে যে গুলি লাগছে। তো গুলি লাগছে বলেই সে মানে আমি আগে পরে আর বুঝলাম না যে কি বললো, যে গুলি লাগছে বলেই ফোনটা লাইনটা কেটে গেছে। আর আমি জোরে চিৎকার দিয়ে, আমার ঘরে তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমার বাচ্চা 2টা ছিল, আমি যেই ড্রেস পরেছিলাম তার উপরেই আর একটা কোনো রকম পরে আমি দৌড়, আমার বাচ্চা 2টা পিছনে। হ্যাঁ হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে নিজে কল দিয়েছে, নিজে কল দিয়ে বলেছে যে গুলি লেগেছে। তো আমি আগে পরে আর কিছু না, ওরা চিৎকার করতেছে, আমি চিৎকার করতেছে, আমি আগে পরে কোনো কিছু না দেখে আমি এক দৌড় দিলাম। এবং আমার হাজব্যান্ড যে গুলি লেগেছে সে কোথায় আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না। আমি শুধু আমার বের হওয়ার আগে আমার শ্বশুর শাশুড়িকে বললাম যে ওদের দেখেন আমি আসতেছি। তো আমার সাথে সাথে আমার শ্বশুর আমার নিচে নামলেন। নিচে যখন আমি নামলাম, আমার দারোয়ান বলতেছে যে আপা ম্যাডাম কেন বের হচ্ছেন? আমি বলি আপনার স্যার গুলি লেগেছে। বলে স্যার তো এইমাত্র বের হইলো। আমি কি হ্যাঁ এইমাত্র তো আমাকেই ফোন দিল। তো পরক্ষণে আমি ওখানে আমি বলছি উনি গেট, আমার ওই গেট মেইন গেট খোলা ছিল, উনি গেট, আমি বলি কি গেট খোলেন, বলে কি সে বের হয়েন না। আমি বলছি না আপনি গেটটা খুলেন, ঠিক আছে। আমি চিৎকার করতেছি, আমি বলছি আপনি গেটটা খুলেন। গেটটা খোলার পরে আমি যখন আমার রাস্তায় বের হয়েছি, রাস্তায় বের হওয়ার সাথে না আবার সেই গুলি হচ্ছে। মানে এখন আমি তো জানি না তাকে সে কোথায় গুলি রাখছে, এবং তার ফোনটা আমি বন্ধ পাচ্ছি। আমি বারবার চিৎকার করতেছি আর তার ফোন বন্ধ পাচ্ছি, সে কই আছে আমি জানতেছি না। ওই শব্দে মানে আমি যখন যে রাস্তায় নামবো আমার সাহস, আমি আবার ব্যাক করে আমার গেটের মধ্যে এসে আমি অনবরত তাকে ফোন দিচ্ছি, তার ফোন বন্ধ বলছে। আর আমার বোনকে ফোন দিচ্ছি, আমার বোনও এই বিল্ডিংয়েই থাকে, মানে এই কোয়ার্টারেই থাকে। ওরাও আমার কথা বুঝতেছে না যে আমি কি বলতেছি। তার মধ্যে হঠাৎ করে একটা স্টুডেন্ট আসলো, ও এসে বলতেছে কি যে ওই বিল্ডিংয়ে একজন লোককে গুলি করে শোয়াই রাখছে। তখনও আমি জানি না যে ওইটা আমার হাজবেন্ড কিনা, আমি শুধু বললাম কি আমাকে একটু নিয়ে যাও। আমি ছেলেটাকে চিনি না, হয়তো বা কোনো আন্দোলনকারী ছিল। ও আমার জাস্ট এভাবে হাতটা ধরলো, আমি হাঁটতে পারতেছিলাম, এভাবে টেনে টেনে আমাকে
নিয়ে গিয়ে দেখি আমার হাজবেন্ড ওইখানে ওই বিল্ডিংয়ের 23 নম্বর বিল্ডিংয়ের ঘটনা। 23 নম্বর বিল্ডিংয়ে গেটের ভিতরে গেট কিন্তু তালা মারা, ঠিক আছে, গেট তালা মারা, আর সে শুয়ে আছে এবং রক্তে ভেসে যাচ্ছে। তো আমি ওই অবস্থা দেখে আমি তো চিৎকার করতেছি, আর সে দেখতেছে আমার দিকে শুধু, মানে সে তাকিয়ে আছে, কারণ তার কোনো কথা নাই, কোনো নাই, সে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আর ওই গেটটা যেহেতু তালা মারা ছিল, আমি চিৎকার করে শুধু বলতেছি, গেটটা খুলেন, আমার হাজবেন্ডকে আমাকে বাঁচাইতে হবে, গেটটা খুলেন, আমাকে তার কাছে জিতে দেন। তো ওখানকার বলছে দারোয়ান নাই। কেউ যখন গেটটা খুলতেছিল না, আমি নিচে ফ্লোরে বসে পড়ি। আমি চিৎকার করে আমার বোনকে আর ভাইয়াকে ফোন দিতে থাকি যে তোমরা তাড়াতাড়ি আসো, আদিয়াতের বাবার গুলি লাগছে। কিন্তু ওই সময় নেটওয়ার্কের এত অবস্থা খারাপ ছিল, ওরা আমার কথা ক্লিয়ারলি বুঝতেছিল না। আর চারিদিক দিয়ে মানুষ, আর পাশে যারা আন্দোলনকারীরা ছিল, ওরা আমাকে বলতেছে, বারবার বলছে, আপু চিৎকার করেন না, এখন ওইখানে পুলিশ আসে, চিৎকার করেন না, চিৎকার করে। কিন্তু আমি চিৎকার কেন করবো না, আমি তো আমার হাজব্যান্ডকে বাঁচাইতে হবে। তারপর অবশেষে গেটটা খোলা হলো। ওই বিল্ডিংয়েরই একজনই আমার গায়ে যে ওড়নাটা ছিল, সেই ওড়নাটা সে আমার গা থেকে নিয়ে আমার হাজব্যান্ডের হলো বা হাতে আর এই বা কোমরের এই সাইডে লেগেছিল। আমার ওড়না থেকেই তারা বেঁধে দিচ্ছে। এখন ওইখানকার মানুষজনই বলতেছে, আপনি রিক্সা আনেন, আপনি অ্যাম্বুলেন্স আনেন। মানে কেউ আমাকে ওইভাবে তখন হেল্প করতেছে না যে তারা ধরে নিয়ে লোকটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। সবাই আমাকে বলতেছে যে আপনি রিক্সা আনেন, আপনি অ্যাম্বুলেন্স আনেন। আমি একদিকে আমি বের হয়ে, আরেকজন আবার বলতেছে আপনি না বাসায় যান, বাসায় গিয়ে বড় একটা কাপড় নিয়ে আসেন। মানে আমি দ্বিধাদ্বন্দ্বে, আমি কি করব, আমার কোনো দিকে না। আমার হাজব্যান্ড শুধু লাস্ট কথাটা বললো যে তার বসের নাম দিল, ওনাকে ফোন দিতে বললো, ঠিক আছে, এই লাস্ট কথা ছিল তার সাথে আমার। তো ওই মুহূর্তে আমি আবার আমার বিল্ডিংয়ের সামনে, এই 23 নম্বর বিল্ডিং আর অপোজিটে হলো আমার বিল্ডিং, এই হলো আমাদের দূরত্ব। মানে এক কথায় বলতে গেলে সে তার বাসার সামনেই, বিল্ডিংয়ের সামনেই তাকে গুলি করা হয়েছে। এবং এমন না যে সে রাস্তায় হাঁটতেছিল, চলতেছিল, আন্দোলনে ছিল, এমন কিছু না। সে তার স্বাভাবিক কর্মকাণ্ডের জন্য নিচে নেমেছিল, এবং যখন দেখেছে ঝামেলা হচ্ছে সে ওই বিল্ডিংয়ে ঢুকেছিল, ঠিক আছে। তাকে নাকি কোশ্চেন করা হয়েছিল, 2টা পুলিশ আসছিল যে বিল্ডিংয়ের গেটটা খুলেন। সো সে বলেছিল যে আমি এখানকার অ্যালোটি, আমি দারোয়ান না, আর আমার কাছে চাবিও নেই। এই কথার পরিপ্রেক্ষিতেই একজন নাকি তাকে টেনে দিয়ে, মানে একেবারে আমি আর আপনি যতটা ক্লোজে এখন এই মুহূর্তে আসি, তার থেকেও ক্লোজ ছিল, তাকে 2টা শ্যুট করে। একটা হলো বাহাতে, আর একটা হলো কোমরে। তো এর মধ্যে আমি আবারও আমার বোনকে ফোন দেই, ভাইয়াকে ফোন দেই। ওরা শুধু বুঝতে পারছে যে আমার বাসার ভিতরে পুলিশ ঢুকেছে। এরপরে আমি আমার বাসার সামনে যেই দৌড়িয়ে যাই, তখন আমার মনে হলো আমি বাসায় যাচ্ছি কেন, আমার তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো আমি আবার দৌড় দিয়ে গিয়ে দেখি কি কয়েকজন মিলে তাকে উঠিয়েছে এবং রিকশায় উঠিয়েছে। আমার পায়ে নাই স্যান্ডেল, আমার গায়ে নাই ওড়না, আমার হাতে হলো জাস্ট আমার ফোনটা। ওনারাই বলতেছে কি উঠবে। আমি বলছি আমি যাব, হ্যাঁ আমি উঠতেছি। এই কথা বলে আমি জাস্ট, সে এরকম বসে। আমার হাজব্যান্ড অনেক স্ট্রং একটা মানুষ ছিল, অনেক, মানে তার কোনো অসুস্থতা, তাকে আমার বিবাহিত লাইফ ছিল 8.5 বছরে, কোনো ধরনের অসুস্থতা তাকে কাবু করতে পারেনি, এরকম একটা স্ট্রং মেন্টালিটির মানুষ ছিল। সে তখনও রিক্সায় স্ট্রংলি বসে আছে, তার 2টা গুলি লেগেছে। আমার জাস্ট তার সাথে না হালকা একটু, আমি উঠতে গিয়েছি, হালকা একটু লেগার পর সে আউ করে উঠলো। আমি জাস্ট সরে গেলাম, যে তখন সে ব্যথা পাচ্ছে। আর আমি যে আমার এই সাইডে লাগার পরে যে আমার এই সাইডে কি অবস্থা আমি দেখিনি, আমি এটা পরে বলতেছি বাসায় যাওয়ার পর। তো রিক্সা যখন আমার বাসাটা ক্রস করলো, এর মধ্যেই আমার বড় বোনের হাজব্যান্ড সে দৌড়িয়ে আসলো। আসার পর ভাইয়া আসার পরে ভাইয়া বললো তুমি নামো। আমি নামলাম, ভাইয়া উঠলো। এই হলো তার
তারপরে তাকে গুলি লাগার কাহিনী। 18 জুলাই তার গুলি লেগেছে, 19 জুলাই সকালবেলা সে মারা গেছে, সে 21 জুলাই আমরা তার লাশটা পাই। হয়রানি তো অবশ্যই হয়েছে। আমাদের পুলিশের আমাদের যে এখানকার যে পুলিশ যে থানা বা যেখানে বলে সেখানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তখনকার যে কি বলে ওসি ছিল, কে ছিল আমি জানি না অ্যাকচুয়ালি। আমি ওইসবের সাথে তখন আমার ওই কন্ডিশনও ছিল না, আমিও জানি না। আমার বড় বোনের হাজব্যান্ড সব কিছু ম্যানেজ করে আমরা খুব চেষ্টা করেছিলাম যে যখন আমি শুনেছি যে সে মারা গিয়েছে বা সে আমাদের মাঝে নেই, আমার একটাই ইচ্ছা ছিল আমি খুব যত দ্রুত পারি তাকে তার জায়গাটায় পৌঁছিয়ে দেব। কিন্তু সেটা সম্ভব হয় না। সেটা অনেকটা যুদ্ধ করে আমাকে 21 জুলাই আমরা 3টা নাগাদ তার আমরা পাই, আমাদের কাছে হস্তান্তর করা হয়। তারপরে আমরা নিয়ে আমার শ্বশুর বাড়িতে, মানে তার নিজের কেনা, যেখানে আমাদের একটা স্বপ্ন ছিল আমাদের একটা বাড়ি হবে, আমার হাজবেন্ড আর আমার যৌথ ইচ্ছা বা বাসনা বা যেটাই বলেন কেনা, সেইখানে তাকে আমরা সমাহিত করি। আমরা প্রথমে বলে নেই, হয়রানি তো আমরা হয়েছি। হয়রানি বলতে কি, আমরা প্রথমে তাকে ল্যাবেডে নিয়ে গিয়েছিলাম। হয় না, প্রপার টাইমে যদি প্রপার ট্রিটমেন্টে আমার হাজবেন্ড পেতো তাহলে তাকে আমার মনে হয় হারানো লাগতো না। আর তারপরে ওরা না জাস্ট ল্যাবের থেকে তাকে হলো জাস্ট নর্মাল ব্যান্ডেজ করে ওরা ওখানে রাখবে না, যেহেতু এটা একটা ইজাত কেস, দেশের অবস্থা এরকম খারাপ, রাখবে না। ওরা তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলো। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে 18 জুলাই রাত্রেবেলা ঢাকা মেডিকেল ছিল না, এটা ছিল হলো আপনার লাশ বলেন, আহত ব্যক্তি বলেন, যত খারাপ কিছু ওখানে ছিল, মানুষ আর মানুষ ছিল। এবং ঠিকই তাকে নেওয়া হয়েছে, কিন্তু পর্যাপ্ত টাইমে প্রপার টাইমে সে চিকিৎসাটা পায় না। তাকে যখন অপারেশন থিয়েটারে ঢুকানো হয়, একটা মানুষ 9টা থেকে 9টা 5-এর মধ্যে গুলি লেগেছে, মানুষটার রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। সেই মানুষটাকে ধরেন আমরা ব্লাডেরও চেষ্টা করেছি, ব্লাডও পেয়েছি, কিন্তু সে অপারেশনের থিয়েটারে ঢুকানো হয় তাকে 4টার পরে, ঠিক আছে, যেই মুহূর্তে সেই মানুষটার শরীরে মনে হয় এক বিন্দুও রক্ত ছিল না, ঠিক আছে। এবং এই অপারেশনের আগ মুহূর্ত পর্যন্ত আমার হাজবেন্ড মানে শারীরিকভাবে চেয়ে মেন্টালি অনেক স্টেবল ছিল। যখন সে শুনেছিল যে তার এই অপারেশনটার 3 থেকে 4 ঘন্টা লাগবে, তখন সে আস্তে আস্তে ডাউন হয়ে গিয়েছিল। এবং অপারেশন থিয়েটার ঢোকার পর যখন তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তার শরীর তাকে আর সাপোর্ট করেনি। তো আমরা ওই সঠিক টাইমে সঠিক চিকিৎসাটা পাইনি। এর আগের যে অন্তর্বর্তীকালের সরকার ছিল, তখন তো অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছুই হয়েছে, আন্দোলন হয়েছে, নির্বিচার হবে, এটা সেইটা, বাট আলটিমেটলি রেজাল্ট ইজ 0। অ্যান্ড আমাকে সরাসরি যে সম্পৃক্ত হয়ে এইসবে আমি বলেছি, আমি আমার হাজবেন্ডকে হারিয়েছি, আমি বিচারের মালিক হলো আল্লাহ। কেন এই বাংলাদেশে বিচার ব্যবস্থা এবং তারা যে আমাকে একটা বিচার দিবে, এগুলো আমি বিশ্বাস করি না, আর আমি জানি এগুলো হবেও না। শুধুমাত্র আমার হয়রানি ছাড়া এগুলা হবে না। কেন আমার সাথে না, আমার একটা জীবন না, আমার সাথে আমার 2টা জীবন আছে। এদের জন্য আমাকে এখন প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে, তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে হচ্ছে, নিজেকে স্টেবল রাখতে হচ্ছে। এবং আমার উপরে একমাত্র আল্লাহ ছাড়া, আমার পারিবারিক, আমার বাবা মা, আমার বোন, এদের ছাড়া আর কোনো সাপোর্ট আমাকে নাই যে আমাকে এই বিষয়ে লড়াই করতে সাহায্য করবে। আর একটা সম্পর্কের কথা, এই 2 বছরে চরম বাস্তবতা কি জানেন, একটা মানুষ মৃত্যু, তার সাথে অনেক সম্পর্কগুলোর মৃত্যু হয়ে যায়। যেই সম্পর্কগুলো, আমি কি মনে করতেছি আপনি খুব ভালো করে, যেই সম্পর্কগুলোর জন্য, যেই মানুষটার জন্য
বাকি সম্পর্কগুলো অ্যাড করে থাকতো, সেই মানুষটা নাই, ওই সম্পর্কগুলো এখন ফিকি হয়ে যায়। এখন সব হলো স্বার্থের খেলা। এখন হলো তুমি কি পাইছো, আমি কি পাইছি, আমি কেন পাইলাম না, তুমি কেন পাবা, তোমার সাথে যে 2টা বাচ্চা, ঠিক আছে, তোমার সাথে যে তোমার যে সারা জীবনটা পড়ে আছে, তাদেরকে বড় করার দায়িত্ব আছে, সেইগুলা এখন হলো সব স্বার্থের খেলা। আপনি আগে আমার হাজবেন্ড থাকতেও সে করে গিয়েছে, মর্যাদা পেয়েছে, এখন আমি করতে পারতেছি না, আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিব, আমি দায়িত্ব নিব, আমি রেসপন্সিবিলিটি নিব, দেন আমি ভালো, ঠিক আছে। নির্বাচিত সরকারের হিসাবে মানুষের তো ভাইয়া এক্সপেকটেশনের বা আশার কোনো শেষ নেই। সবার আগে আমি নিরাপদে বাঁচতে চাই, আমার বাচ্চা 2টার একটা ভবিষ্যৎ ওদের সিকিউর হোক। ওরা কিন্তু এক অর্থে এতিম, এবং এই যে আমরা বর্তমান এই নির্বাচিত সরকারও আসলো, এটার পিছনে যদি তারা ভুলে যায় যে জুলাই শহীদদের অবদান কতটা, এটা যদি ভুলে যায়, সেটা কিন্তু তাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থ না। আমরা কিন্তু বেঁচে আছি, যে আমাদের জন্য তাদের অনেক কিছু করতে হবে তেমন কিছুও না, ঠিক আছে। বাট একটা অ্যাটলিস্ট একটা খোঁজ খবর রাখা, যে এই যে এতগুলো শহীদ পরিবার, তাদের কত কত বাচ্চা, ঠিক আছে। আমি চাকরি করি, আর একজন চাকরি করে না, আমার বাচ্চাকে অ্যাটলিস্ট আমার চাকরি দিয়ে আমি 2 বেলা খাওয়াতে পড়াতে পারছি, কিন্তু আমাদের বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি এই অবস্থা হওয়ার কথা, তাদের বাবা থাকলে কীরকম হওয়ার কথা, তারা তো একেবারে বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে। সমাজের চোখে সবাই যখন তাকায় না, ও আচ্ছা ওদের বাবা শহীদ হয়েছে, ওরা তো এতিম, এই কথাটা কি শুনতে আমাদের ভালো লাগে? ভালো লাগে না। তারপর আমাদের শুনতে হচ্ছে, আমরা সেটা শুনে এগিয়ে যাচ্ছি। কিন্তু সরকার একটু আমাদের দিকে তাকাতে পারে, আমাদের সন্তানদের ভবিষ্যৎটা সিকিউর করতে পারে, ওদের জন্য একটু ভালো ভালো ভাবতে পারে, যে এই বাচ্চাগুলোর জন্য আমরা কি করতে পারি, ওদের পড়াশোনার ক্ষেত্রে আমরা কতটা সহযোগিতা করতে পারি, ঠিক আছে। এই বাচ্চাগুলোর অন্তত খবর নেই। আমরা নির্বাচিত সরকার হয়েছে কয় মাস হয়ে গেল, এখন সেই মার্চ থেকে, না ভাইয়া, মার্চ থেকে এখন জুলাই চলতেছে। আমি কিন্তু এই আমার ঢাকার বলেন, আমার সাথে কেউ সরাসরি এখন পর্যন্ত যোগাযোগ করে না, যে এখানে যে একটা স্থানীয় যারা আগে নির্বাচনের আগে যারা যোগাযোগ করেছে, বা গত বছর জুলাই আগ পর্যন্ত যখন আমার কোনো নির্বাচিত সরকারের ছিল না, বিভিন্ন দল থেকে আমাদের সাথে অনেকভাবেই যোগাযোগ করা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার দেওয়া হয়েছে। এখন কিন্তু মানে সময় যত যাচ্ছে আমরা বিলীন হয়ে যাচ্ছি।